সরকার যাই কিছুই করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। কাজে ওই পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ ছিল। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়, তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। তো সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম, যে একবার বসি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি, কি করা যায়, কিভাবে অগ্রসর হব। আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, যে এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। কাজ করার একটা পরিবেশ লাগে, সহযোগিতা লাগে, সামর্থ্য লাগে। সেটা ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লড়াই হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরই এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়। কিন্তু চেষ্টা করবো যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তারা বাকি কাজ হলো না। তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই, যে যেটা আমরা পারি। বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনাময় দেশ, আমি বারে বারে এটা অনুভব করি, যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো। এটা একটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। এটা শুধু মুখে বললে তো হবে না, সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে, যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে, সেই পরিবেশটা সৃষ্টি করা। তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে। ওই যে বললাম, আইন ও শৃঙ্খলা। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। এই যে এগিয়ে যাওয়ার যে যুদ্ধ লড়াই, যেটা এটা আনন্দের লড়াই, এটা কোনো কষ্টের লড়াই না। যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে, নিজের কাছে ফুর্তি লাগে, নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে, যে আমরা একটা কাজ করছি, তারা দেখছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে, এবং নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি, যে ভূমিকায় দেশের একটা পরিবর্তন হবে। আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময়, নতুন বাংলাদেশ, এটা কথার কথা না। এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ, আমাদের ভয়ঙ্কর একটা যুগ। সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিন আসতে চাই, সেটা হলো নতুন বাংলাদেশ। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে, যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম, আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ, আমরা দেখো কি করতে পারি। সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে, যে আমরা একটু দেখিয়ে ছাড়বো। আমাদেরকে সবাই গালিগালাজ করে, মন্দ বলে, আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়েই এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা একটা তাতে বড় রকমের ভূমিকা পালন করব, কারণ আমাদের কাছেই রয়েছে আইন
এবং শৃঙ্খলা, এটা আমরা প্রতিষ্ঠা করব। এটা প্রতিষ্ঠিত করতে পারলেই ওই এনভায়রনমেন্টটা সৃষ্টি হয় যেখান থেকে এটা উড়ান দেবে। দেশটা উড়ান দিতে হলে তার একটা মোমেন্টাম জেনারেট করতে হয়। এই মোমেন্টাম জেনারেট করার জন্যই হলো এটা যে আমাদের আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত করা। মুখের কথা না, মানুষ দেখলেই, পুলিশ দেখলে মানুষ আশ্রয় পায়। এখন পুলিশ দেখলে ভয় পায়, কি আমার খ্রিস্টের মধ্যে আর কি হলো, একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। পুলিশ হলো বন্ধু, এটাই হলো। কারণ আমি আইনের পক্ষের মানুষ, আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ। আইন হলো আমাদের সবার আশ্রয়। তো পুলিশ হলো সে আশ্রয়দাতা, যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আমাকে আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা মানুষ বলে যাবো। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি, আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি। এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো, যাতে করে সবাই, দুনিয়া সবাই দেখে, মানুষ, দেশের মানুষও দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। এই ক্যারেক্টারটা জন্য দেখলে মনে হয় যে না, এই লোকটা, এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ। তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে, যা আমাদের সবাইকে ভুক্তভোগী হতে হয়েছে, সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে। এখন সুযোগ পেয়েছে, তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ। এই নতুন বাংলাদেশের পুলিশ বলতে যা যা তোমার মনে আসে, সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করা, এটাই হলো আমাদের মূল কাজ। এটা করতে পারলে আমরা আমাদের এই যে সুযোগ সৃষ্টি হলো, আমি যেটা সুযোগের উপরে জোর দিচ্ছি, অভ্যুত্থানের কারণে যে সুযোগ সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা নতুন বাংলাদেশের কথা জোর দিয়ে বলছি। মাঝে মাঝে লোকে মনে করে এটাও একটা রাজনৈতিক বক্তব্য, বলতে শুনতে ভালো লাগে কিন্তু অন্তঃশাসন না। আমরা সেভাবে বলার চিন্তা করি নাই। আমরা বাস্তবিক পক্ষে মনে করেছি যে এটা একটা মস্ত বড় সুযোগ। এটা নতুন দেশ, যেমন নতুন দেশ আর আশেপাশের 2-4টা দেশের সঙ্গে পাল্লা দেবে তা না। আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দেখে লোকে হাততালি এসছে, বাংলাদেশ নেমেছে এবার। ওরকম চাই, ওরকম এমন করতে পারি। এটাও কোনো বাক্য উচ্চারণ করা মানুষের মধ্যে একটু ভাবনা চিন্তার সৃষ্টি, তা না। আমরা বাস্তবে পারি, আমাদের সেই সুযোগ আছে। সেই সুযোগগুলোর কথা বারে বারে বলার চেষ্টা করছি, এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কি করতে পারি? অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই ভাবা দেবে যে হ্যাঁ এই একটা কাজ, এবং আশেপাশের যারা আছে তারা বলবে যে ভাই আপনার একটা কাজ দেখালেন এবার। এটা আমরা চিন্তা করি নাই, পুলিশের হাত দিয়ে এর কাজ হতে পারে, পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটা আগে দেয়, খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখবো, ভালোটা আগে করবো। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত, 1-2 জন করা সেটা ঠিক আছে, খারাপ না, কিন্তু তাতে বাহিনী পাল্টায় না। বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো, এই কাঠামোর কাছে অনেক শক্তি, যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি। সেটি বলার জন্য, যে কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি, আমরা কি কি করলে হবে সেই আলোচনাটা আমরা শুরু করি। যে এই জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক তৈরি, তো আর একক কোনো উপদেষ্টা মহোদয় হুকুম দিয়ে দিল আর তোমরা করে ফেললে, এরকম না। এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে। এবং বাংলাদেশের যত টিম আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো তোমরা পুলিশ। আমরা বহু টিম আছে, ব্যবসা বাণিজ্য অন্যান্য বহু রকমের জিনিস,
কিন্তু গোড়াটা ঠিক করে দিতে হয় পুলিশকে। ওই যে বললাম যে পরিবেশ তার হাতে, পরিবেশ মানে কাজ করার পরিবেশ, এই পরিবেশটা তোমাদেরকে সৃষ্টি করতে হবে এবং তোমরা পারবে, না পারার কিছু নেই। এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে, দুঃখ এসে থাকে, এই হলো সুযোগ। এই দুঃখটাকে মোচন করার জন্য এমন কাজ করবো মানুষ ওটা শুধু ভুলে না, এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবো, অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে, তারা পরিষ্কার দেখবে যে আমরা কি করি না করি, এই জিনিসটা করা। তো সেটা বলবো যে আমরা তো করতে চাই, কিভাবে করবো, আমাদের তো সুযোগ দিচ্ছে না। এই সুযোগটা কিভাবে আমরা করতে পারি? আমরা সবাই মিলে একটা টিম, তোমরা একটা টিম আলাদা এরকম না, আমরা সবাই মিলে একটা টিম, তোমাদেরটাও সেই সুযোগ করে দিতে হবে যাতে করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেগুলো, সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি। বাংলাদেশের সুযোগের মধ্যে একটা যেটা যে বললাম যে মস্ত বড় সৌভাগ্যবান জাতি, তার মানুষ, মানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে বাংলাদেশে এত মানুষ, এর কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই, খালি বাড়ছে তো বাড়ছেই এতগুলো মানুষ। বাস্তব পরিস্থিতি তো উল্টা, আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই, মানুষের শক্তি, মানুষের শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পারে। মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে, যে সমস্যা দিকে সেই সমস্যাকে উল্টে হয়। এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ চিন্তাও করে না, এটা সমস্যা ছিল, এটা এসে অদ্ভুত রকম করে পাল্টে পাচ্ছে। আমাদের সেই সামর্থ্য আছে, কারণ আমাদের যে জনসংখ্যা তার বেশিরভাগ হলো একেবারে কাঁচা তরুণ। এরকম দেশ দুনিয়াতে নাই, এত মানুষ, এত তরুণ মানুষের দেশ। এবং সে তরুণ অসহায় তরুণ না, তারা নানা বুদ্ধি সল্লা করে, এটা করে ওটা করে, কোনো জিনিস বাদ থাকে না। আমরা অতীতে যা যা করে এসেছি একটু ফিরে দেখলে, তার ব্যাখ্যা করলে দেখা যাবে কি রকম সমস্যাটাকে তারা সমাধান করে দিয়ে নিজে নিজে শুট করে ফেলেছে। আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি, সরকার বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে, ব্যবসা বাধা দিয়েছে, কিন্তু তারা এর মধ্য থেকে কাজটা করে ফেলেছে। আমরা পথে পথে তাদের বাধা সৃষ্টি করেছি। সরকারের একটা ভূমিকা হলো বাধা সৃষ্টি করা, আমরা সে বাধাকে তাকে দিয়েছি, সে বাধাকে অতিক্রম করে তাকে করতে হয়েছে। এখন আমাদের যেটা শপথ নিতে হবে, যেগুলো সিদ্ধান্ত নিতে হবে, যে মানুষকে আমরা বাধা দেব না, তার পথকে আমরা সহজ করব, তার পাশে থাকবো, তাহলে দেখবে যে এই দেশের এখন সমস্যা হবে না। শুধু তার পাশে থাকা, শুধু আইনের ভিতরে তাকে রাখতে হবে, তাকে বলতে ভাই আইনটা পাল্টেন না, আইনটা হাতে নিয়ে না, আইনের ভিতরে থাকেন, আমি যা দরকার আমি করে দেবো আপনার জন্য, আইনের ভেতরে থাকেন। আর আমি নিজে যদি আইন ভঙ্গ করি তাহলে সে তো বলবে যে আসেন আমি কি, আপনি কি আমার ওয়াজ করতেছেন, সেই ওয়াজটা আপনি নিজে মানতেছেন না, সে হাসবে। এটা কোনো অর্থ থাকবে না। যে নিজে আগে মানি যে আমি আইনের ভেতরে থাকবো, এবং তখন সে মানবে যে হ্যাঁ আইন এটা আমাদের করতে হবে, যে করা সম্ভাবনার কথাটা বললাম। এই সম্ভাবনাটা কিভাবে আমরা কাজে লাগাবো? এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হাতে খুব বেশি সময় নেই। আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে, এগুলো করে ফেলা। কাজে কি কি সংস্কার, আমরা সংস্কার জগৎ দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা সেই অংশটা করব। এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। এটা হলেই আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত করলাম। এই ক্ষেত্র প্রস্তুত করলেই আমরা থাকি আর না থাকি, এটা দেশ থেকে যাবে, এটা চলবে। অন্যরা মনে করবে যে না এটা সুন্দর চলছে, এটা চলতে থাকবে, সেই জিনিসটা করে। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, তবে ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন, তুমি আমাকে আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয়, আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে ভেঙে এসছে সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না, কারণ সে ভাঙারই অভ্যাসটা। কাজে এই যে সুযোগের কথাটা বললাম, এই জন্য বললাম এই সুযোগটা হলো এমন
যে আমরা যাতে ভবিষ্যতের সরকারটাও যেন আইন মানার সরকার হয়, এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি। সেটারও দায়িত্ব তোমাদের হাতে, যেহেতু নির্বাচনটা তোমাদের হাত দিয়ে হবে। কারো কথা মানার দরকার নাই, না অন্তর্বর্তীকালীন সরকার, না অন্য সরকার যারা নির্বাচন করছে তাদের বিষয়ে কারো কথা। আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো, তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হবে। আর যদি বলছে হ্যাঁ ওরা কি আছে, ওরা তো আসতেছে, ওদের কুটুম মানুষ ছাড়া আমরা কি করব, তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। যেই হোক, সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না, বলে আমরা আইনের ভেতরে আছি। আইন আমাদের যা নির্দেশ দেবে সে নির্দেশ, আপনার আইন পাল্টান, আমরা সে নতুন আইন সেভাবে করবো। ওই জিনিসটা যেন শক্ত থাকে, যে আইনের ভেতরে থাকবো, যাতে ভবিষ্যৎ আমাদের আবার এই পুরনো জগতে ফিরে যেতে না। আমাদের শুধু ভয় হলো আবার অন্ধকারে যেন হারিয়ে না যায়। এক মহা অন্ধকার থেকে আমরা পার হয়ে এসেছি, আমাদের কপাল ভালো, ছাত্ররা আমাদেরকে সেটার থেকে মুক্তি দিয়েছে। আমরা যেন আবার এই গর্তের মধ্যে ঢুকে না পারি, তাহলে আমাদের আর রক্ষা নেই, আমাদেরকে কেউ আর উদ্ধার করতে পারতো না। তো আজকে খুব ভালো লাগলো আলাপ করে, আরেকটা বিষয় আলাপ করে নিয়ে বলতে, তোমাদের তো বিভিন্ন জেলার থেকে এসছো, বিভিন্ন রকম কাজ। অন্য সময় আমি বলেছি, আবার তোমাদের সঙ্গেও বলি সেটা কথা, এক একজন এক একভাবে কাজ করবে, নিজের সৃজনশীল ভাবে কাজ করবে। আমার সমস্যা, আমি জানি আমার এলাকার সমস্যাটা কি। উপর থেকে হুকুমের অপেক্ষার দরকার নেই, উপরওয়ালারা হুকুম দেবে নানা জিনিস। আমি আমার জগতের সমস্যাটা দিকে, আমার জেলার কি কি সমস্যা, এটা আমি একটা তালিকা নিয়ে নেবো, এইগুলোতে আমি একটা প্রায়োরিটি দেবো, এই জিনিসগুলো আমি করবো। নিজের একটা ব্যক্তিগত একটা ডিসিশন, এটা আমি করবো। এই জিনিসটা আমি সহজ করে দেবো, এই জিনিসটা আমি করবো। যে সমস্ত জিনিস আমার দরকার, যেমন আমাদের আইন শৃঙ্খলার যা যা বিষয়গুলো আছে, বিশেষ করে নারীদের বিষয়ে এখন জোর আলাপ চলছে, যেটা আমাদের রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দেওয়া। এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের মধ্যে দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? এই দেশের একজন নাগরিক রাস্তা দিয়ে যাবে, সালমানের মতো একটা ভীতি টাইম মানে তাকে, যে তার দিকে তাকালে কি বুঝবে, কোন দিকে তাকালে, না নিচের দিকে তাকালে না উপর দিকে তাকাবো, বুঝতে পারছে না। কোন কাপড় পরবো বুঝতে পারছে না, কোনটা আমি নিরাপদ হবো, আমার নিরাপত্তা কথা। বাপ হিসাবে, ভাই হিসেবে আমাদের তো একটা পারিবারিক দায়িত্ব আছে, তারপরে পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে, সেই আইন তার জন্য দেওয়া, তার হাতে তুলে দেওয়া, যে হ্যাঁ এই আইন আপনাকে অধিকার দেবে, আমি সেই আইন প্রয়োগ করার মালিক, আমি আপনার অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমার, আমি এই অধিকার নিশ্চিত করবো, আমার এলাকায় আমি নিশ্চিত করবো। সারা বাংলাদেশে কি হচ্ছে এটা তো আমি জানতে থাকবো, কিন্তু আমার হলো যে আমার যে এলাকাতে, আমি তো একটা এলাকার মালিক, আইনের মালিক, আমি হলাম সরকার, আইনের সরকার। কাজে আমার নিশ্চিত করছে সে অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারে, কোথাও যেন এটা নিয়ে প্রশ্নটা তুলতে না পারে কেউ। এই নাগরিকদের অধিকার হিসেবে আমার সেই জিনিসগুলো দেওয়া, যাতে করে অধিকার থেকে সে কোনো রকম বঞ্চিত না হয়। তারপরে আরো নানা রকমের অধিকার আছে, সেগুলো যেন আমরা বঞ্চিত না হয় কেউ, সে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে নারীদের বিষয়টা এসছে বলে আমি উল্লেখ করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তা না হলে আমরা ওই যে বললাম যে বহু সম্ভাবনার একটা দেশ, সেই সম্ভাবনা এখানে শেষ হয়ে যাবে যদি আমরা ওইটুকু না পাই। সংখ্যালঘুদের নিরাপত্তা একই ব্যাপার। নাগরিক হিসেবে তার আমাদের কনস্টিটিউশন অনুসারে যত অধিকার দেওয়া আছে সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পুলিশের মারফতে আমাদেরকে এক্সিকিউট করতে হয়। কাজে পুলিশ হিসেবে যে সংখ্যালঘুর নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা, সেই অসহায় গরিব মানুষের নিরাপত্তা, শক্তিশালীর হাত থেকে তাকে বাঁচানো, সেটা নিশ্চিত করা ইত্যাদি, এগুলো যেন আমরা করতে পারি। এই প্রসঙ্গে আরেকটা বিষয় একটু পরিষ্কার করি। আমরা তো বললাম যে আমরা কাজ করব এবং নতুন বাংলাদেশ গড়ব, এবং খুব দ্রুত আমরা এগোতে পারবো, সব ঠিক আছে, এগুলো কোনোটাই পেছনে কোনো প্রশ্নবোধক নেই, এগুলো নিশ্চিত একটা বিষয়।
কিন্তু এর মাঝখানে আমরা একটা পরিষ্কার মাথার ভেতরে যেন রাখি, আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। আমরা এই 8ই অগাস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই, এখন যুদ্ধ শেষ, কথা ঠিক না। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি। এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কিভাবে হয়? পরিষ্কার, লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার দৃষ্টিতেই তো সাংঘাতিক, তো আমাদের বিরাট শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে, আমাদের শান্তি নষ্ট করবে, আমাদের গোলযোগ পাকিয়ে দেবে। তার চেষ্টা হচ্ছে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে হয়েছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যুদ্ধ পরাজিত হয়ে যায়। কাজে সেই এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানে ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। কাউকে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে, তা না। সেও দেশের নাগরিক, কাজে তার দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে যদি নাগরিক হিসাবে থাকে। আর যদি দোষ করে থাকে তার উপর নজর রাখবে, দোষ করা মাত্র যেন আমি তার ধরে রাখতে পারি, যেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, আমার আইন ভঙ্গ করছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। কাজে যেটা আমার আন্ডারলাইন করার কথা যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছে, এই যুদ্ধাবস্থা চলতে থাকবে, বিশেষ করে ইন্টেন্সিফাই হবে, ক্রমাগতভাবে এটা ঘনীভূত হবে। এই মেঘ আস্তে আস্তে কালো মেঘ, কাল থেকে আরো প্রচন্ড বেগের মেঘ, ঘূর্ণিঝড় ইত্যাদি হতে থাকবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে এটাকে আর বাড়ার সুযোগ দেওয়ার দরকার হবে না। এই প্রসঙ্গে দেখা যাবে যে অনেক অপপ্রচার, এখানে তোমার পরিচিত সব অপপ্রচার যে হয়, অপপ্রচারের একটা মহা কারখানা আছে, নিত্য নতুন ভাবে অপপ্রচার হবে, তোমাকেও কনফিউজ করে ফেলবে যে আসল কথা তুই বুঝতে পারতেছ না কি হইতেছে। সেটার থেকে বাঁচা, এই অপপ্রচার থেকে বাঁচা। অপপ্রচারে কোনো একটা সূত্রপাত হলে তোমার এলাকায় যদি হয়, সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করা যে এখানে একটা অপপ্রচার চলছে, এটাকে শিগগিরই একটা পরিষ্কার করে ফেলতে হবে, লোকে যেন ভুল ধারণার মধ্যে না থাকে। নড়াচড়া ইত্যাদি, কারা এই অপপ্রচার করছে, কারা ফ্যাক্টরি বানিয়েছে, কোথায় বানিয়েছে, কারণ তাদের এন্ট্রান্স সর্বত্র, যেহেতু তাদের হাতে বিশাল অঙ্কের টাকা আছে, কি পরিমাণ টাকা আছে যেটা পত্র পত্রিকায় তোমরা দেখতেছ। ওইটার থেকে ওই যুদ্ধটা আমাদের জয়, আমরা এই যুদ্ধকে উঠতে দেবো না এটা। আর আমাদের জগৎকে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সে নতুন বাংলাদেশ দিকে আমরা অগ্রসর হব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।